সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমিদ। অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলের ১৩ মাসে শুধু ঢাকা ও তার আশপাশের ১,৬০৪টি সড়ক অবরোধের তথ্য দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই। তার এই তথ্য প্রদানকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা উত্তাল, শিক্ষার্থী ও গ্রামবাসীর হামলা পাল্টা হামলায়। রাজনীতির মাঠ গরম হয়ে আছে আগের দিনে জাতীয় পার্টির অফিসগুলোতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায়। প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে বৈঠক করলেন এরই মাঝে এবং সাম্প্রতিক রাজনৈতিক নানা বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় নৈরাজ্যের শেষ কোথায়। আর এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, এবং ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বার। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেবো এখনকার প্রধান শিরোনামগুলো। জুলাই সনদের অধীনে ভোট চায় জামায়াত। গণপরিষদ নির্বাচন দাবি এনসিপির। নির্বাচন পেছানোর সুযোগ নেই বলছে বিএনপি। বিকল্প ভাবলে বিপজ্জনক হবে, ব্রিফিংয়ে প্রেস উইং। নানা শর্ত দিয়ে পরিকল্পিতভাবে নির্বাচনে বাধা দিচ্ছে কিছু দল, মন্তব্য তারেক রহমানের। অন্তর্বর্তী সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে তত দুর্বল হয়ে পড়বে। ডাকসুর ফরহাদের প্রার্থিতার বিরুদ্ধে রিট, শিবিরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। নবীনদের ডাকসু ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ। এবং গণ অধিকার সভাপতি নূরের শারীরিক অবস্থার উন্নতি, ফোন করে খোঁজ নিলেন রাষ্ট্রপতি। হামলাকারীদের খুঁজতে হচ্ছে শক্তিশালী কমিটি, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আমরা আলোচনায় আসি। প্রথমে ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনার কাছে একটু জানতে চাই, আপনাদের দলের সেন্ট্রাল লিডাররা আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন কিছুক্ষণ আগে এবং সেটার আসলে কয়েকটি বিষয়ে ব্রিফও করেছেন। এর বাইরে আপনি কিছু জানাতে চান কিনা, এবং বিশেষ করে আপনারা দাবি তুলেছেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের বিষয়টিও তারা আপনাদের দাবির মধ্যে ছিল। কোন পদ্ধতিতে আপনারা আসলে জাতীয় পার্টি নিষিদ্ধ চান সেটি একটু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং দর্শক শ্রোতা যারা দেখছেন, পরবর্তী যারা দেখবেন সবাইকে, এবং আমার সাথে বিজ্ঞ সহালোচক রয়েছে তাকেও ধন্যবাদ। দেখেন, বিষয়টা হচ্ছে জাতীয় পার্টি সহ যেই 14 দল রয়েছে যারা আওয়ামী লীগের সহযোগী ছিল, তাদের ব্যাপারে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের অবস্থানটি পরিষ্কার করে আসছি। এবং আজকে যেই প্রধান উপদেষ্টার সাথে যেই মিটিংটি হয়েছে আমাদের দলীয়ভাবে, সেখানে আমরা কয়েকটা বিষয় স্পষ্ট জানিয়েছি। প্রথম বিষয়টি হচ্ছে, সেটার আগে বলি যে আমাদের এনসিপির জায়গা থেকে আমরা মনে করি যে বাংলাদেশের যেই সরকারের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা দিন দিন দুর্বল হচ্ছে এবং সরকার বিভিন্ন মহলগুলোতে তার যেই কন্ট্রোল সেটি হারিয়ে ফেলছে। সেই জায়গা থেকে বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য এবং একটি নির্বাচন প্রয়োজন, এটি আমরা মনে করি। এবং সেই নির্বাচন প্রয়োজনের জন্যই আমরা আরও আগে থেকে সংস্কারের কথা এবং গণপরিষদ ইলেকশনের কথা বলেছি। এবং আমরা মনে করি যে ফেব্রুয়ারিতে যে সরকার রোডম্যাপটি দিয়েছে, সেই ফেব্রুয়ারির মধ্যেই গণপরিষদ কাম পার্লামেন্ট এই ইলেকশনটি সম্ভব। এটি একটি জায়গা এবং আমরা সেটি আমাদের জায়গা থেকে এখন আমরা সেই দাবিটিতে আছি। এবং আমরা মনে করি যে বাংলাদেশের যেই ভাবনাগুলো এবং যেই সংস্কারের যে চাহিদাগুলো তৈরি হয়েছে, সেটার প্রেক্ষিতে জুলাই সনদের যেই ব্যাপারগুলোতে ঐক্যমত তৈরি হয়েছে এবং জুলাই সনদটা যেভাবে তৈরি করা হয়েছে, সেই বিষয়গুলো সকল দলের ঐক্যমতের ভিত্তিতে আমাদের সেটার আইনি ভিত্তি তৈরি করে এবং সেই জুলাই সনদের ভিত্তিতে ইলেকশনের প্রয়োজন রয়েছে এবং ইলেকশন হতে হবে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা মনে করি, দেখেন, জাতীয় পার্টি আমাদের বাংলাদেশের সরকার তো একটা কন্ট্রাডিক্টরি পজিশনে থাকতে পারে না। আওয়ামী লীগ যেই প্রেক্ষাপটে নিষিদ্ধ হয়েছে, তার সকল প্রেক্ষাপট কিন্তু জাতীয় পার্টি এবং 14 দলের মধ্যে রয়েছে। জায়গাটা হচ্ছে যে, দেখেন, জুলাই ঘোষণাপত্রে সরকার বলেছে যে 14, 18 এবং 24 এই 3টা ইলেকশন অবৈধ এবং এই 3টা ইলেকশনের কোনো ধরনের কোনো ভিত্তি নেই এবং এটা দিয়ে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। এখন এই 3টা ইলেকশনে, বিশেষ করে 14 এবং 24-এর ইলেকশনে যারা এই গণতন্ত্র ধ্বংস করাতে সরাসরি পার্টিসিপেট করেছে, তাদের ব্যাপারে তো আপনার একটা রাজনৈতিক সিদ্ধান্ত তৈরি হতে হবে, রাজনৈতিক সিদ্ধান্তে আসতে হবে। এটা একটা জায়গা। দ্বিতীয় জায়গাটা দেখেন, 18 পরে যে 24-এর পরে যে একটা ইন্টারেস্টিং, 18 পরে যে ইন্টারেস্টিং জায়গা তৈরি হয়েছে, আমরা দেখেছি গত 15 বছরে জাতীয় পার্টি তিনি বিরোধী দলে থেকেছেন এবং আবার মন্ত্রিত্ব শেয়ার করেছেন। অর্থাৎ পুরোপুরি
আওয়ামী লীগের যে এই গণতন্ত্র ধ্বংস করার যদি এই পুরো নাটকে জাতীয় পার্টি সরাসরি পার্টিসিপেশন ছিল এবং 14 সরাসরি পার্টিসিপেশন ছিল। এখন প্রশ্নটা হচ্ছে আমরা আসলে কিভাবে এটা নিষিদ্ধটা চাচ্ছি, যে আপনি যে প্রশ্নটা করলেন এই নিষিদ্ধের প্রক্রিয়া নিয়ে অনেকগুলো প্রক্রিয়া রয়েছে। একটা হচ্ছে যে আমরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ক্ষেত্রে যে ধরনের একটা পরিস্থিতি সরকার নিয়েছে সেরকম ভাবে একটা পরিস্থিতি তৈরি হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে নেক্সট, যেহেতু জাতীয় পার্টি বিগত 3টে ইলেকশন ধ্বংস করে গণতন্ত্র ধ্বংস করে তিনি এই বাংলাদেশে এই জায়গায় নিয়ে এসেছেন, সেখানে তার পার্টিসিপেশন আছেন, সেহেতু আগামীর ইলেকশনে তাকে কোনোভাবে পার্টিসিপেশন না দেওয়ার বিষয়ে সরকার একটা সিদ্ধান্ত তৈরি হতে পারে। কিন্তু আমরা সরকার সেই সিদ্ধান্তটা কিভাবে নেবে আসলে? সরকার আওয়ামী লীগের সরকার এই গত 13 মাসে কিভাবে সিদ্ধান্তগুলো নিয়েছে, উপদেষ্টা পরিষদের মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে। রাজনৈতিক দলগুলোর সাথে ফ্যাসিবাদ বিরোধী আওয়ামী লীগের সহযোগী দলগুলো ব্যতীত সকল দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে এবং যে কোনো মধ্যে সিদ্ধান্ত নিতে। কিন্তু আমরা আসলে ইন্টারেস্টিংলি দেখতে পাচ্ছি যে সরকারের জাতীয় পার্টি ইস্যুটাকে বাঁচিয়ে রেখে রাজনৈতিক মাঠে একটা অস্থিরতা তৈরি করে দেওয়াটা যেন সরকারের এক ধরনের প্রজেক্টের অংশ মানে আমাদের কাছে মনে হচ্ছে। যেমন মানে জাতীয় পার্টির সাথে এই যে নুরুল হক নূরের উপরে যে হামলা হয়েছে, নুরুল হক নূরের সরকারে তো আপনাদেরই বন্ধু বান্ধব আছেন, মানে তাদেরও কি প্ল্যান যে জাতীয় পার্টিকে টিকিয়ে রেখে? সরকারে আমাদের বন্ধু বান্ধব আছে দেখে কি আমরা সত্য কথাটা বলবো না? তারা ভুল করলে আমরা বলবো না? আপনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো থাকতে পারে, কিন্তু আমি যদি রাজনৈতিকভাবে দল হিসেবে সরকার হিসেবে যখন যদি ভুল করি, আপনি তো আমাকে ভুলের কথাটা বলবেন। আপনি তো এটাই তো আমরা প্রত্যাশা করি। আপনারা আওয়ামী লীগের যেমন রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। আমরা তো আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের আগে আমরা তো আওয়ামী লীগের দলীয়ভাবে নিষিদ্ধ এবং হচ্ছে দলের দলীয়ভাবে বিচারটাকে আমরা বলছিলাম, কিন্তু সরকার সেখান থেকে একটু সরে এসে দেখছি যে তার কার্যক্রম নিষিদ্ধ করেছে। একটু যদি আমরা পেছনে যাই, মানে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বড় ধরনের আন্দোলনটা হলো, শাহবাগ, আপনারা যমুনায় অবলীলায় ঢুকে গেলেন, যমুনার সামনে সেখানে মানে অবরোধ করে অনেকক্ষণ ছিলেন, সেই প্রেক্ষাপটটা ছিল আসলে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ চলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে। আপনারা বলছিলেন যে সরকার সব স্বৈরাচারের দোসরদেরকে পালিয়ে যেতে সাহায্য করছে, কিন্তু যখন তিনি ফিরে আসলেন তখন কি আপনাদের পুরনো যেই দাবিটা ছিল সেটার যৌক্তিকতা কতটুকু থাকলো? আপনারা সেটা নিয়ে তো আর হাউকাউ করা না। দেখেন, দুইটা জিনিস কমপ্লিটলি ভিন্ন। একটা হচ্ছে সরকারে আব্দুল হামিদ বলেন কিংবা হচ্ছে যে কোনো অপরাধী বলেন, তারা যদি কোথাও ছাড়া পায় কিংবা বিচারের মুখোমুখি সরকার করতে ব্যর্থ হয়, সেটার একটা সমালোচনা থাকবে। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি, সেই দাবিটা কিন্তু ছাত্রলীগ যখন নিষিদ্ধ হয়েছে তারও আগের থেকে দাবি। কিন্তু এটা সত্য যে আপনি যেটা বলছেন যে আব্দুল হামিদের বিদেশ গমনের প্রেক্ষিতে মানুষের মধ্যে একটা কনসেনসাস তৈরি হয়েছিল এবং মানুষের মধ্যে একটা চিন্তাও তৈরি হয়েছিল যে আব্দুল হামিদকে কেন্দ্র করে আওয়ামী লীগকে আবার বাংলাদেশে পুনর্বাসন করার একটা প্রজেক্ট চলছে কিনা, এটা মানুষের মধ্যে। আব্দুল হামিদ যদি দেশ থেকে বেরিয়ে যায় তাহলে কিভাবে প্রজেকশনটা হয়? না, তাকে যে আপনি মুক্তি দেয়া এবং হচ্ছে মানে তাকে দেশ থেকে বাইরে চিকিৎসা নিতে দেওয়া, এভাবে মানুষের কাছে তখন মনে হয়েছে। সেই প্রেক্ষিতে মানুষের মধ্যে এক ধরনের টেনশন তৈরি হয়েছে, কিন্তু ওইটার সাথে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির কোন ধরনের কন্ট্রাডিকশন বলেন বা সিমিলারিটি কোনোটাই নাই। কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি যে আপনাদের যে ধারণাটা সে সময় তৈরি হয়েছিল সরকার আব্দুল হামিদকে দিয়ে কিছু একটা করতে চাচ্ছে, সেটা কি পরবর্তীতে আপনারা সেই ভুল হয়েছিল আপনাদের সেই দাবিটা? এমনকি আপনাদের এখন মনে হয় কোনো দাবি ছিল না, আমাদের দাবিটা ছিল পুরোপুরি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। আমি বলছি যে এটা জনমানুষের মনের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছিল এবং শঙ্কা তৈরি হতে পারে, কিন্তু আপনি যদি দেখেন যে সেটা কাজ করে নাই, তাহলে তো আপনি সেটা নিয়ে আর ফার্দার সেটা নিয়ে চিল্লাচিল্লি করার কিছু নাই। কিন্তু আমাদের যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, এটা একটা ধারাবাহিক দাবি, 5 আগস্টের পর থেকে ধারাবাহিক দাবি, এবং সেই দাবিতে এবং এখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির প্রেক্ষিতে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, জাতীয় পার্টির কার্যক্রম দিন দিন যেভাবে হচ্ছে, জাতীয় পার্টিকে নিয়ে সরকার যে ধরনের খেলা শুরু করেছে এবং জাতীয় পার্টি যে ধরনের মারমুখী হয়ে উঠছে বিভিন্ন জায়গায়, এবং আমরা দেখেছি যে নুরুল হক নূরের কথা যে বললাম, তারা ওখান থেকে তাদের দাবি জানিয়ে নিজেদের পার্টি অফিসের সামনে এসে তারা প্রেস ব্রিফিং করার প্রস্তুতি নিয়েছে, এবং যেইভাবে তাকে মারা হয়েছে এখন পর্যন্ত আপনি দেখাতে পারবেন না যে আওয়ামী লীগের স্বৈরাচার যাদেরকে ধরেছে এই গত 13 মাসে একজন আওয়ামী লীগের খুনিকেও এইভাবে নুরুল হক নূরের মতো আক্রমণ আইন শৃঙ্খলা বাহিনী করে নাই। তার মানে যারা প্রত্যক্ষ খুন করেছে, যারা গুলি করেছে, তাদেরকে যখন আপনি ধরছেন, তাদেরকে পর্যন্ত যে আক্রমণ করে নাই নুরুল হক নূর, তাদের একটা বিচার চাইতে গিয়ে সেই ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর আক্রমণের শিকার হয়েছে। সো এই জায়গা থেকে আমরা মনে করি আমাদের রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা জায়গায় বিভেদ থাকতে পারে। আমরা কয়েকটা জায়গায় আবার এই জাতীয় পার্টি ইস্যুতে দেখবেন যে বাংলাদেশের সবগুলো দল আবার আগামীতে রাস্তায় নামবে এবং একসাথে রাস্তায় নামবে, এবং সবগুলো ফ্যাসিবাদ বিরোধী দল। এবং আমি 30 সেকেন্ডে শেষ করছি, সেটা হচ্ছে এরকম যে ইলেকশনের ব্যতিরেকে যদি বাংলাদেশে কোনো ধরনের মিলিটারি শাসন কিংবা কোনো ধরনের ষড়যন্ত্র করা হয়, যে নিউজটি আপনি তারেক রহমানের দেখালেন যে কোনো ধরনের ষড়যন্ত্র তৈরি হয়, তার বিরুদ্ধেও আমাদের সাথে বিএনপির, গণ অধিকারের, জামাতের প্রত্যেকের সেপারেট দূরত্ব থাকতে পারে,
কিন্তু এই ধরনের বাংলাদেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্রে আবার ফ্যাসিবাদ বিরোধী সবগুলো দল আমরা এক জায়গায় অসংখ্য ধন্যবাদ। আব্দুল তুষার ভাই, আপনি শুনছিলেন নিশ্চয়ই কয়েকটা অভিযোগ তার আছে যে জাতীয় পার্টিকে ঘিরে একটা নতুন খেলা শুরু করেছে অন্তর্বর্তী সরকার, আপনার সহ আলোচক বলতে চান, এবং এর পাশাপাশি আসলে হাসাত আবদুল্লাহ বলেছেন এমন একটি কথা যে আওয়ামী লীগকে ফেরানোর জন্য জাতীয় পার্টির মোড়কে আওয়ামী লীগকে ফেরানোর একটা অপচেষ্টা চলছে। আপনি এটা নিয়ে কি মন্তব্য করবেন? পাশাপাশি আবার জাতীয় পার্টির যিনি মহাসচিব আছেন শামীম পাটোয়ারি, তিনি কিছুক্ষণ আগে একটা বক্তব্য দিয়ে বলেছেন যে নিষিদ্ধ হওয়ার মতো কোনো অপরাধ তারা করেননি। জাতীয় পার্টিকে ডিফেন্ড করার কাজ তো আমার না, আমি এটা নিয়ে কি বলবো। জাতীয় পার্টিকে প্রমাণ করুক যে না, তারা আওয়ামী লীগের পুনর্বাসনে তাদের কোনো ভূমিকা নাই। শামীম হায়দার পাটোয়ারি বলবেন যে কেন তারা মনে করেন তারা সে অপরাধ করেন নাই। আমি তো জাতীয় পার্টিকে ডিফেন্ড করব না। জি, কিন্তু এই যে আপনার নুরুল হক নুরের উপর যে হামলাটা হলো, এই হামলাটা হওয়ার পরে আমরা দেখছি যে আজকে আসিফ মাহমুদ বলেছেন যে এই দায় মানে অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। গতকালকে আসিফ নজরুল স্যার বা পরশুদিন আসিফ নজরুল স্যার বললেন যে এই ঘটনা নিন্দা জানাচ্ছেন। আসলে নিন্দাতে তাহলে তারা কাকে জানাচ্ছেন বলে আপনার মনে হয়? যে এটা কি আসলে সরকার নিজের আত্মসমালোচনা করছেন নাকি কি করছেন? আসলে এই নিন্দাটা কার প্রতি জানাচ্ছেন, কার প্রতি দায় দিচ্ছেন সরকারের উপদেষ্টারা? আপনি কি দেখেন বা কি? আমি কিছু দেখি না। আমি দেখলাম যে আসিফ নজরুল ভাই আমার খুবই প্রিয় একজন মানুষ, তার সেই স্ট্যাটাসের নিচে হাসনাত আবদুল্লাহ কমেন্ট করেছেন। তাহলে আমার মনে হয় যে এই প্রশ্নটা ওইখানেই করা উচিত যে কারটা সত্যি, কমেন্টটা সত্যি নাকি আসিফ নজরুল ভাইয়ের যে স্ট্যাটাস সেটা সত্যি। উনি যদি নিন্দা জানান, কার বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন এটা তিনি জানাবেন, আর তাকে যে মন্তব্যটা করেছেন হাসনাত, তিনি বলবেন তাহলে কেন তিনি মন্তব্যটা করেছেন। আমি এটা নিয়েও কিছু বলবো না। আমার শুধু এতটুকুই বলার আছে যে একজন সিটিং উপদেষ্টা যদি বলেন যে সরকারের মধ্যেই দায় দায়িত্ব নিতে হবে, তাহলে সিটিং উপদেষ্টা নিজেও তো সেই দায় দায়িত্বের অংশ, তিনি নিজেও তো এই দায় দায়িত্বের খানিকটা বহন করতে হবে। কেননা সরকারের অসুবিধার কারণেই যদি এই নুরুল হক নুরের উপরে হামলা হয়ে থাকে অথবা নৈরাজ্য তৈরি হয়ে থাকে এবং সরকারি যদি দায়ী হয়ে থাকেন, তাহলে সেই দায় দায়িত্বের কিছুটা তো উপদেষ্টারও, যে উপদেষ্টাই মন্তব্য করেছেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে আরেকটা বিষয় নিয়ে জানতে চাই। আজকে আপনারা আবার প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে সম্প্রতি যে নির্বাচন কমিশনে যে হট্টগোল হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আসনের যে সীমানা নির্ধারণের ক্ষেত্রে, সেখানে ইসির সক্ষমতা ও নিরপেক্ষতা নিয়ে আপনারা প্রধান উপদেষ্টার কাছে উদ্বেগ জানিয়েছেন, এবং ইসির সক্ষমতা এবং নিরপেক্ষতা নিয়ে আপনাদের প্রশ্ন কেন, এবং যেখানে আপনাদের যিনি গিয়েছেন আর কি, আপনাদের যিনি আতাউল্লাহ নামের যিনি নেতা আহত হয়েছেন, তিনি আসলে সেখানে কি করতে গিয়েছিলেন? ওইখানে তো আসলে দুটি পক্ষের মধ্যে আসলে সীমানা নিয়ে শুনানি চলছিল। আপনাদের নেতার সেখানে কি কাজ, এবং আপনাদের আসলে আপনারা অনিবন্ধিত দল হিসেবে সেখানে যেতে পারেন কিনা সেটাও আমার প্রশ্ন থাকবে। নিশ্চয়ই স্পষ্ট। বিষয়টা হচ্ছে যে সেখানে নিবন্ধিত বা দলীয় প্রতিনিধিত্ব করার কোনো বিষয় ছিল না। সেখানে বিষয় ছিল যে ব্রাহ্মণবাড়িয়ার যে আসন কেন্দ্রে একটা জটিলতা ছিল, এবং নির্বাচন কমিশন থেকে ওই আসন কেন্দ্রিক যে ওই এলাকাবাসীদের পক্ষ থেকে যে কেউ তাদের দাবির জায়গাটি আসলে তারা জানাতে পারে, এবং লিখিতভাবে আতাউল্লাহ এর পূর্বে নির্বাচন কমিশনে তিনি কিভাবে আসনটা চান সেই ব্যাপারে তিনি নির্বাচন কমিশনে জানিয়েছেন। জানানোর পরে আতাউল্লাহ সহ যারা যারা এই দাবি জানিয়েছেন তাদের সবাইকে শুনানিতে অংশগ্রহণ করতে বলা হয়েছে। তো আতাউল্লাহ এনসিপির একজন নেতা, পাশাপাশি তিনি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, এবং তিনি ওই আসনে ইলেকশন করার প্রস্তুতি নিচ্ছেন বা ভবিষ্যতে কোন আসনে ইলেকশন করবেন। তিনি যেমন গিয়েছেন, সেখান থেকে বিএনপির দুইটা গ্রুপ তারা গিয়েছেন, তারা স্বাভাবিকভাবে গিয়েছেন, এবং ওখানে পর্যায়ক্রমে প্রত্যেকের বক্তব্য দেওয়ার পালা আসবে। আতাউল্লাহ একেবারেই নিরীহভাবে ওখানে যখন তার সুযোগ এসেছে বক্তব্য দেওয়ার, তখন তিনি বক্তব্য দিতে যাচ্ছেন, এই মুহূর্তে বিএনপির যেই একটা গ্রুপ তারা হচ্ছে আতাউল্লাহর উপরে হামলা করছেন, এবং আমরা দেখেছি রুবিন ফারহানা তখন হাত দিয়ে ইশারা দিয়ে তাকে হামলা করছেন। সেটা বাকিটা পুরোটাই মিডিয়া দেখেছে এবং আলাপ করেছে। সো বিষয়টা হচ্ছে আতাউল্লাহ ওখানে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণের জন্য দাওয়াত পেয়েছেন, এবং সেই দাওয়াতে তিনি অংশগ্রহণ করতে গেছেন। এই ঝামেলাটা বিএনপির ঝামেলা না, ঝামেলাটা ওখানে এক্সিস্টিং আসনের হচ্ছে সীমানা কেন্দ্রিক। সেই সীমানার একটা প্রস্তাব বিএনপির একটা গ্রুপ সাপোর্ট করে, আর একটা প্রস্তাব বিএনপির আর একটা গ্রুপ হচ্ছে সাপোর্ট করে। তো সেই জায়গা থেকে বিএনপির মধ্যে একটা দ্বন্দ্ব আছে, কিন্তু আতাউল্লাহর জায়গা থেকে আতাউল্লাহ একটা প্রস্তাব সাপোর্ট করে, সে তো তিনি তার যুক্তিটা উপস্থাপন করতে যাবেন। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে এই আতাউল্লাহ সহ যারাই শুনানিতে অংশগ্রহণ করতে যাচ্ছেন, বিএনপি এনসিপি না, ওখানে যদি কোনো একজন নিরীহ ব্যক্তি যার একজনও সমর্থক নাই,
কিন্তু তিনি এই মতটাকে সাপোর্ট করেন, তাকে যদি নির্বাচন কমিশনে দাওয়াত দেওয়া হতো, তিনি যদি যেতেন, তাকে প্রোটেক্ট করার দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। আমরা কেন নির্বাচন কমিশনের নিরপেক্ষ এবং সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছি? দেখেন, এটা হিস্ট্রিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড আছে। 2022 সালে যখন নির্বাচন কমিশনের এই আইনটি হয়েছে, তখন বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা দল এই আইনের সমালোচনা করেছে এবং বলছে এই আইনে নির্বাচন কমিশন তৈরি হলে সেটা আসলে নিঃসন্দেহে একটি খারাপ নির্বাচন কমিশন হবে এবং একটি অনিরপেক্ষ নির্বাচন কমিশন হবে। আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার এসে সেই আইনের ভিত্তিতে নির্বাচন কমিশন তৈরি করেছে। পাশাপাশি নির্বাচন কমিশন সংস্কার নামে একটা কমিশন তিনি তৈরি করে রেখেছেন। একদিকে তারা সংস্কার করছেন কিভাবে নির্বাচন কমিশন তৈরি প্রস্তাব তৈরি করার জন্য, সরকার পুরনো ফ্যাসিবাদ যেই আইনে সবগুলো দল বিরোধিতা ছিল সেই আইনে তিনি নির্বাচন কমিশন তৈরি করেছেন। এটা একটা অস্বচ্ছতার জায়গা। দ্বিতীয় জায়গা থেকে আমরা তার ধারাবাহিকতার প্রেক্ষিতে আমরা দেখছি যে নির্বাচন কমিশন অনেক সময় হচ্ছে দেখা যাচ্ছে যে মানে একপেশে আচরণ করছে। আমি যেমন দুইটা উদাহরণ দিব। যখন স্থানীয় নির্বাচনের কথা আমরা বিভিন্ন সময় বলেছি, এটা ডিসিশন সরকার নেবে, নির্বাচন কমিশন তার জায়গা থেকে সেই অনুযায়ী প্রস্তুতি নেবে। এখন যেমন হয়েছে যে জাতীয় নির্বাচনের ডেট সরকার দিয়েছে, নির্বাচন কমিশন তার জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু আমরা স্থানীয় নির্বাচনের আগে দেখছি যে নির্বাচন কমিশন একবারই স্টেটমেন্ট দিচ্ছে যে এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না, জাতীয় নির্বাচনই করতে হবে। আবার যখন জাতীয় সরকারের নির্বাচন দিচ্ছে তখন নির্বাচন কমিশন একবারই বলছে যে ডিসেম্বরের মধ্যেই তারা প্রস্তুত। এইরকম জায়গা থেকে আমরা দেখেছি যে তাদের একটা দ্বিমুখী আচরণ। দ্বিতীয় জায়গাটা সেটা হচ্ছে যে নির্বাচন তো আসলে মানে নির্বাচন কমিশনকেই রোল আউট করতে হবে, তাদেরই তদারকি করতে হবে। তাদের যদি মনে হয় যে নির্বাচন কমিশনের আসলে, কিন্তু তাদের যদি মনে হয় যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন মানে যুক্তিযুক্ত না কিংবা তাদের সক্ষমতার কোলাবে না, সেক্ষেত্রে তাদেরকে এটা বিষয়টা ক্লিয়ার করতে হবে যে কেন আমি একটা সিটি কর্পোরেশন ইলেকশন করার মতো সক্ষমতা আমার নাই, কিন্তু আমি 300 আসনে ইলেকশন করতে পারবো। এটা তো যুক্তি সহকারে তাদেরকে বলতে হবে। স্থানীয় সরকার নির্বাচন তো মানে আরো বড়, না আরো বড়। আপনি ভাগে ভাগে হয়, জি, আপনি শুধু ইউনিয়ন পরিষদ ইলেকশন করতে পারেন, কিংবা হচ্ছে একটা সিটি ঢাকা সিটি, এরকম আমরা সবসময় দেখছি যে স্লটে ইলেকশন হতে পারে। তাই আপনি আপনার আসলে সক্ষমতা আছে কিনা এইটা দেখার জন্য আপনি একটা ট্রায়ালও দিতে পারতেন যে আমি শুধুমাত্র রংপুর সিটি কর্পোরেশন ইলেকশনটা আমি করে দেখবো যে আসলে এই নির্বাচন কমিশন কিভাবে সক্ষম। সেটা না হলে যদি ফেইলার হয় ওটা বাতিলও করে দিতে পারবো, কিন্তু আপনারা জাতীয় ইলেকশন করে ফেলার পরে কিন্তু আপনারা বাতিল করতে পারবেন না। এই বিতর্ক আমরা বহু করেছি। তো সেই জায়গা থেকে আমরা মনে করছি যে ইলেকশন কমিশনের জায়গা থেকে, এবং সে যেখানে তার নিজের অফিস, যেটা কিন্তু এক ধরনের প্রতিষ্ঠান যেখানে কেপিআই অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান, যেখানে কোনো ধরনের হামলা হট্টগোল এই বিষয়গুলো অনেক বেশি রেস্ট্রিক্টেড আইনশৃঙ্খলা বাহিনী, সেই প্রতিষ্ঠানের ভিতরে যখন হামলা হতে পারে একজন রাজনৈতিক ভিন্নমত প্রকাশ করার কারণে, তাহলে যখন এমপি ছিনায় নেয়ার জন্য বিপরীতে কেউ ভোট দিবে, সেই ভোট কেন্দ্রগুলো সারা বাংলাদেশে 30 থেকে 40 হাজার ভোট কেন্দ্র কিভাবে তারা মেনটেন করবেন, কিভাবে তারা আসলে এই সক্ষমতা আমরা দেখি না, এবং সেই সক্ষমতার নজির আমরা দেখি না। এই সেই আইন শৃঙ্খলা বাহিনী, যে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে আপনি ইলেকশন করবেন, সেই আইন শৃঙ্খলা বাহিনী চট্টগ্রামের সক্ষমতার বিষয় নিরপেক্ষতাটা যদি ছোট্ট করে বলেন, নিরপেক্ষতা নিয়ে আপনাদের কি প্রশ্ন? নিরপেক্ষতা তো আমি বললামই যে ইলেকশন কমিশন এই যে তারা, আমরা বলছি যে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন নিয়ে তাদের একটা দ্বিমুখী আচরণ দেখেছি। আমরা দেখেছি যে এইরকম একটি হামলা হওয়ার পরে শুধুমাত্র নির্দিষ্ট একটি দলীয় গ্রুপ, যাদের হয়তো তারা প্রভাবশালী মনে করেন, আপকামিং পাওয়ার মনে করেন, তাদের হওয়ার কারণে তারা কিন্তু এই ধরনের বিষয়ে কোনো ধরনের স্টেপও নেয় না। তার অফিসে যে হামলাটা হলো তাদের জায়গা থেকে, এই প্রত্যেকটা পদে পদে আমরা দেখছি যে নির্বাচন কমিশন নিজেদেরকে অসক্ষম এবং হচ্ছে অনিরপেক্ষ। তুষার ভাই, আপনাকে আজকে যে বৈঠকটা হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামী, সেখানে জামায়াতে ইসলামের নায়েবে আমির তিনি মন্তব্য করেছেন যে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে না পারা অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে এত বড় নির্বাচন করবে, নির্বাচন পরিচালনা করবে, সেটি নিয়ে তাদের শঙ্কা আছে। আপনি আসলে কি মনে করেন যে এই সরকারের নির্বাচন করানোর মতো সক্ষমতা কতটুকু, এবং নির্বাচন কমিশনে যেই অভিযোগগুলো আছে এনসিপি, সেগুলোর বিষয়ে আপনার মন্তব্য? চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে না পারায় সরকারের ব্যর্থতা হলে, যে সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারে না সেই সরকার দেশ চালাচ্ছে কেন? এইটা জামাতের যিনি নায়েবে আমির তিনি ব্যাখ্যা করে বলবেন। কেননা উনি বলছেন যে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারে না, সেই জন্য সে নির্বাচন ঠিকমতো করতে পারবে না। তো চাঁদাবাজি যে নিয়ন্ত্রণ করতে পারবে না, সে পুরো দেশটা চালাতে থাকবে নির্বাচন ছাড়া, সেটা ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশনের সক্ষমতা এবং অক্ষমতা একটা দুইটা নির্বাচন দিয়ে বিচার হয় না। বাংলাদেশে ইউপি নির্বাচন যদি হতে হয় তাহলে প্রায় 5,000-এর কাছাকাছি ইউনিয়ন পরিষদ আছে, সেখানে অনেক মেম্বার আছেন, প্রচুর ব্যালট বাক্স ছাপাতে হবে এবং একটা নির্দিষ্ট সময় ধরে একদিনে নির্বাচনটা হয় না। ফলে নির্বাচন যদি ইউপি নির্বাচন যদি করতে হতো বা স্থানীয় সরকার নির্বাচন, তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রচুর পরিমাণে নিয়োজিত করতে হতো, টাকা খরচ করতে হতো এবং নিরাপত্তাজনিত নানান রকমের হুমকি মোকাবেলা করতে হতো।
সেই সব কারণেই হয়তো নির্বাচন কমিশন মনে করেছে যে তারা যথেষ্ট সক্ষম না হলে এটা করবে না, বরং যথেষ্ট সক্ষমতা অর্জন করে তারা জাতীয় নির্বাচন করবে। এটার ব্যাখ্যা দেবেন নির্বাচন কমিশনাররা এবং প্রধান নির্বাচন কমিশনার, যে তারা কেন এটা বলেছেন। আর এনসিপি তো এই সরকারকে নিয়োগ করেছে, এনসিপি এই নির্বাচন কমিশনও যখন তৈরি হয়েছে তখন খুব একটা আপত্তি করে নাই, কিন্তু এখন আমি লক্ষ্য করছি যে তারা বিভিন্ন ক্ষেত্রে আপত্তি করছেন। এর কারণ হচ্ছে ক্ষেত্র বিশেষে তারা উপলব্ধি করেছেন যে নির্বাচন কমিশন তাদের মন মতো অথবা তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করছেন না। নিরাপত্তাজনিত সমস্যার কথা যদি বলেন তাহলে তো সারা দেশেই নিরাপত্তাজনিত সমস্যা তৈরি হয়েছে। আপনি অনুষ্ঠান শুরু করেছেন নুরুল হক নূরের উপরে আক্রমণ দিয়ে, তারপরে আপনি যখন সংবাদ পড়ছিলেন তখন চট্টগ্রামে ময়মনসিংহে যে হামলা হচ্ছে বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে, সেটা নিয়ে কথা বলেছেন। গত 5-6 মাস ধরে আমরা এমন কোনো দিন কাটাই নাই যেখানে বাংলাদেশে কোথাও না কোথাও সহিংসতা হয় নাই, এবং সহিংসতা রোধ করার জন্য আমরা যে ধরনের প্রোঅ্যাক্টিভ রোল আমরা আশা করেছিলাম সরকারের কাছ থেকে, তারা সেটা করেন নাই, এবং না করবার ফলে দিনকে দিন তাদের মুষ্টি আলগা হয়ে গিয়েছে এবং সেইখানে তাদের দুর্বলতা প্রকাশিত হয়েছে। আপনি যদি একবার আপনার দুর্বলতা এইভাবে প্রকাশ করেন তাহলে যারা সুযোগ সন্ধানী তারা সুযোগ নেবে। এই ক্ষেত্রে তারেক রহমান যেটা বলেছেন এটা আমি মনে করি যে খুবই ঠিক, যে তিনি বলেছেন যে যত দেরি হবে ততই সরকার দুর্বল হবে। এই কথাটা তো আমরা একদম শুরুর থেকে বলছি যে আপনি যত দেরি করবেন ততই আপনি দুর্বল হতে শুরু করবেন, এই কারণে যে এইখানে ক্ষমতার প্রতি যে আকাঙ্ক্ষা এটি সবগুলি দলের রয়েছে, এমনকি যারা হয়তো জিতবে না ইলেকশনে তারাও নানানভাবে বড় দলের সাথে শত্রুতা মিত্রতা করে তারাও ক্ষমতার খানিকটা অংশ তারা পেতে চান। এবং এই যে ক্ষমতার প্রতি যে লড়াই, ক্ষমতার লড়াই, সেই লড়াইতে ধীরে ধীরে কিন্তু সরকার দুর্বল হয়ে যাবে, কারণ এই সরকার তো রাজনৈতিক সরকার না, তাদের পেছনে তো একটা রাজনৈতিক সমর্থন বা রাজনৈতিক দলের বিরাট নেতাকর্মীদের যে সমর্থন সেটা তো নাই। সাধারণ জনগণ তাদেরকে যতই চান না কেন, সাধারণ জনগণ দিন আনা দিন খাওয়া মানুষ, তারা নিশ্চয়ই সরকারের ভালো মন্দে এগিয়ে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে কালকে আবার নতুন করে আরেকটি আন্দোলন কিংবা আরেকটি সড়ক অবরোধ অথবা আরেকটি মুভমেন্ট তৈরি করবেন না। ফলে এই সরকারকে যদি সত্যি আমি মনে করি যে তাদের দক্ষতা প্রমাণ করতে হয়, তাহলে দ্রুত নির্বাচন আয়োজন করে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য করে যারা জিতবেন নির্বাচনে তাদের কাছে ক্ষমতা বুঝিয়ে দিয়ে চলে যাওয়া উচিত। তাহলে রাজনৈতিকভাবে নির্বাচিত যারা থাকবেন তারা দায়িত্ব নেবেন, তাদের সাফল্য ব্যর্থতা নিয়ে আমরা কথা বলতে পারবো, এবং জনগণ তখন তাদেরকে সরাসরি দোষী করতে পারবেন অথবা তাদেরকে কৃতিত্ব দিতে পারবেন। আমার কাছে মনে হয়েছে যে আজকের যে অবস্থার কারণ হচ্ছে নির্বাচন নিয়ে টালবাহানা করা, এবং এই টালবাহানার ফলে আমরা এখন এরকম অবস্থায় এসে দাঁড়িয়েছি। জি, আরেকটা বিষয় হচ্ছে যে মানে মানবাধিকার সংগঠনগুলোর যে প্রতিবেদন, সেখানে দেখা যাচ্ছে যে এবছরে জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে 7 মাসে 103 জন মবে নিহত হয়েছেন। আপনি বলছেন যে গণ অভ্যুত্থানের পরে সরকার বা সেটি আসলে অনেকেরই সমর্থন আছে, তৃণমূলের মানুষেরও হয়তো আছে, কিন্তু সেই সরকারের মানে ফসলস্বরূপ আমরা যেটি দেখছি যে দেশের এমন কোনো অঞ্চল নাই যেখানে আসলে মব ভায়োলেন্স হচ্ছে না। মানে এটার কারণটা কি একটা সাইকিক পরিবর্তন কি আমাদের আসছে নাকি? না, মানুষের মধ্যে এক ধরনের অসহিষ্ণুতা, এক ধরনের হিংসার বিস্তার এটা কিন্তু ঘটেছে সারা পৃথিবীতে, আমাদের এখানেও ঘটেছে। কিন্তু যেটি আমরা আশা করেছিলাম যে এই সরকারের যিনি প্রধান তিনি এই নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, তিনি শান্তিতে পুরস্কার পেয়েছেন, কিন্তু ফলে তার কাছ থেকে আমরা আশা করেছিলাম যে আর কিছু হোক না হোক তিনি সমাজে শান্তি স্থাপিত করবেন, এক ধরনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করার জন্য তিনি চেষ্টা করবেন। তিনি তার কাজ কথার মধ্যে দিয়ে সকলের মধ্যে যে বিবাদ, সেই বিবাদ মিটিয়ে যতটুকু পারা যায় বিবদমান পক্ষগুলিকে কাছাকাছি আনার চেষ্টা করবেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই সরকারের একাধিক কর্মকর্তা অথবা একাধিক উপদেষ্টা তারা এমন বক্তব্য দিয়েছেন মনে হয়েছে তারা একটি রাজনৈতিক লক্ষ্য নিয়ে কাজ করছেন। এই সরকারের তো রাজনৈতিক লক্ষ্য থাকা উচিত না, এই সরকারের লক্ষ্য থাকা উচিত ছিল রাজনীতিবিদদের কাছে ক্ষমতা বুঝিয়ে দিয়ে এমন একটি পরিবেশ বা উদাহরণ সৃষ্টি করে যাওয়া, যে উদাহরণ থেকে আমরা সরে আসতে পারি। রাজনৈতিক লক্ষ্যটা কেমন যদি একটু ব্যাখ্যা করেন। এই সরকার কি ক্ষমতায় যেতে চায়? এই সরকার এমন কেউ আছে যিনি ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান? ব্যাপারটা তো তা নয়। তো এই সরকার তাহলে কি করবে? এই সরকারের কাজ কি? এই সরকারের কাজ হচ্ছে ভবিষ্যতে যারা
এরকম প্রধানমন্ত্রী হতে চান তাদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করে দেওয়া, বাংলাদেশের জনগণের জন্য কাজ এবং তাদের বেঁচে থাকার একটা নিরাপদ এবং নিরাপত্তামূলক অবস্থা তৈরি করে দেওয়া। সরকারের মূল কাজ কি? সরকারের মূল কাজ কিন্তু হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা, এবং সরকারের কাজ হচ্ছে যারা মজলুম, যারা দুর্বল, তাদের অধিকারকে যতটা পারা যায় সমাজে প্রতিষ্ঠা করা। এবং সরকারের কাজ হচ্ছে যে প্রতিষ্ঠানগুলি ইনসাফ করে সেই ইনসাফ করার প্রতিষ্ঠানগুলি অর্থাৎ বিচারিক প্রতিষ্ঠানগুলিকে যতটা পারা যায় নিরপেক্ষ এবং স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে দেওয়া। আমি লক্ষ্য করলাম এই সরকার নিজেই বিচারিক প্রতিষ্ঠান হয়েছেন, দলগুলিকে সরকারও নিষিদ্ধ করেন। সরকার তো বিচারিক প্রতিষ্ঠান না। এই বিচার করবে আসলে কারা? বিচার করবে আদালত, বিচার করবে যাদের দায়িত্ব বিচার করা। বাংলাদেশের কোনো আইনে কোথাও সরকার তো বিচার করার অধিকার রাখেন না। সরকার বিচার করে কাউকে দোষী সাব্যস্ত করতে পারেন না, এবং সরকার কাউকে নির্দোষও বলতে পারেন না। সরকারকেও আদালতেই যেতে হবে এবং গিয়ে দাবি করতে হবে যে আদালত যেন বিবেচনা করে বলে কে দোষী এবং কে নির্দোষ। তো এইটাই হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এই সরকার বিভিন্ন জায়গাতে নিজেরাই রায় দিয়েছেন, নিজেরাই বলেছেন বিভিন্ন জায়গাতে যে কে দোষী এবং কে নির্দোষ। আমি মনে করি যে এগুলি ভুল হয়েছে। আর ছেলে মেয়েদেরকে অতি দ্রুত লেখাপড়ায় পাঠানো উচিত ছিল, লেখাপড়ায় ফেরত দেওয়া উচিত ছিল, চেষ্টা করা উচিত ছিল যত পারা যায় ছেলেমেয়েরা দ্রুত লেখাপড়া করে যেন আমাদের যে কর্মী বাহিনী বা আমাদের বাংলাদেশের যে ওয়ার্কফোর্স, সেই ওয়ার্কফোর্সে যাতে নিজেদেরকে যুক্ত করতে পারে, কন্ট্রিবিউট করতে পারে। অর্থনৈতিক অবস্থা কি আসলে এইটা বিবেচনার বিষয়, মানবাধিকারের অবস্থা কি এইটা বিবেচনার বিষয়। আমি মনে করি যে নারীর অধিকারের অবস্থা কি এটা বিবেচনার বিষয়। কোন কোন সূচকগুলি আসলে এই সরকার উন্নতি করতে পেরেছেন এই 5ই আগস্ট পরবর্তীকালে, এই শুধুই কি আসলে এই আমরা যে দেখি যে রাজনৈতিক বন্দোবস্ত এবং এই যে সামনে সংবিধান কিভাবে লেখা হবে, গণপরিষদ হবে কি হবে না, শুধু কি এইটুকুই এই সরকারের কাজ ছিল, নাকি এই সরকারের এটাও কাজ ছিল যে যাতে আমরা উপলব্ধি করতে পারি যে একটা স্বৈরাচারের পতনের পর আমরা একটি উন্নততর শাসন পেয়েছি, যে শাসনের মধ্যে আমরা উপলব্ধি করতে পারবো যে স্বৈরাচার আমাদেরকে কি করে সাফোকেটেড করে রেখেছিল। কিন্তু আমরা লক্ষ্য করছি যে আমরা প্রায় একই রকমভাবে বা তার চাইতেও বেশি আমরা এই রাস্তাঘাটে নিরাপত্তাহীনতার শিকার হচ্ছি। এই নিরাপত্তাহীনতার দায় দায়িত্ব তো কাউকে নিতে হবে, এটা কেন হচ্ছে এরকম, কিন্তু সেটা তো কেউ নিচ্ছেন না, কেউ তো বলছেন না। তুষার ভাই, আপনার কাছে আমার শেষ প্রশ্ন ছোট্ট করে একটু শুনতে চাই, সেটা হলো যে আজকে অধ্যাপক সামিনা লুৎফা, যিনি আসলে জুলাই গণঅভ্যুত্থানে একটি অগ্রণী ভূমিকা রেখেছিলেন, এবং তিনি আজকে মন্তব্য করেছেন যে এর চেয়ে জঘন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি আর কখনো দেখি নাই। আপনি কি এই মন্তব্যের সঙ্গে একমত কিনা জানতে চাচ্ছি। না, এর চাইতে জঘন্য আইন শৃঙ্খলা বা কোনটা বেশি জঘন্য কোনটা কম, এইটা আমি মনে করি না যে তুলনা করা উচিত। জঘন্য মানে জঘন্য, কম আর বেশি কি? যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মানুষের অধিকারহীনতা, রাস্তায় মব তৈরি হওয়া বা বিচারহীনভাবে মানুষকে প্রহার করা, আহত নিহত করা, এইটা কারোর সাথে কারো কম্প্যারিজন হয় না। প্রতিটি ঘটনা আলাদা আলাদাভাবে জঘন্য। আমি মনে করি যে মানবাধিকার ক্ষুণ্ণকারী। আমি মনে করি যে ইসলামে যে বন্দোবস্ত রয়েছে, ইসলামে যে ইনসাফের কথা রয়েছে, এটা তারও বিরোধী। আমরা সবসময় লক্ষ্য করেছি যে বিচারকে, সুবিচারকে আমাদের ধর্মে অত্যন্ত উচ্চ স্থান দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে যে বিচারকের বিরাট দায়িত্ব রয়েছে সুবিচার নিশ্চিত করা। সেই সুবিচারের জায়গা থেকে যখন সরকার বিচার নিশ্চিত করতে পারছেন না, তখন আমার কাছে মনে হয়েছে যে এই জঘন্য পরিস্থিতি, যেটি সামিনা লুৎফা বলেছেন, নিত্রা আমার খুবই স্নেহের, তো তিনি যেটা বলেছেন সেটা আমি মনে করি যে প্রণিধানযোগ্য, যে এত জঘন্য একটি অবস্থার মধ্যে আসলে মানুষ কোনো স্বাধীন চিন্তা, স্বাধীন কথা বলা কিংবা উদার গণতান্ত্রিক ভাবনার যে প্রকাশ, এই কাজগুলি করতে পারছে না। এবং এই করতে না পারার যে পরিস্থিতিটি, এই পরিস্থিতিটির জন্য আমি মনে করি যে আন্তর্জাতিকভাবে যারা খ্যাতিসম্পন্ন এমন লোকদের অন্তত খানিকটা হলে লজ্জিত হওয়া উচিত, দুঃখিত হওয়া উচিত। আমরা তো এটা আশা করি নাই। জি, অসংখ্য ধন্যবাদ। আমি ফয়সাল ভাই আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো যে আমি একটা বিষয়ে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো যে নুরুল হক নুরের উপর যেদিন হামলা হলো, সে হামলার আগে আপনারা অর্থাৎ এনসিপি, জামায়াতে ইসলামী, নুরুল হক নুরের গণ অধিকার পরিষদ, খেলাফতে মজলিস, এবি পার্টি, আপনারা একসঙ্গে একটি বৈঠক করেছিলেন। মন্ত্রীপাড়ায় সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, এবং সেই বৈঠকে আসলে আপনাদের কি আলোচনা হয়েছিল, এবং বিএনপি বাদে আপনারা মোটামুটি যে দলগুলো এখন অ্যাক্টিভ আছেন তারা মিলে এই আলোচনা করেছিলেন, সেখানে আসলে কি আলোচনা হয়েছিল আমি একটু জানতে চাই। এবং এর পরপরই নুরুল হক নুরের উপর হামলা হয়, আপনি নিশ্চয়ই জানেন।
আমার তো মনে হয় না যে আসলে এই ধরনের বৈঠক করার কারণে আসলে নুরুল হক নুরুল না, না, হামলা না। করা উচিত, এটা একটা জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে আমাদের বৈঠকগুলোতে এখন আমরা দীর্ঘ সময় ধরে যে আলোচনাটা করছি এবং আজকেও মানে আমরা ইনফরমালি ফর্মালি গণঅধিকারের সাথে বসেছি এবং আগামীকালকেও আমরা বসবো। আমরা করার চেষ্টা করছি যে বাংলাদেশে, আমি একেবারেই একমত যে তুষার ভাই যেটা যে বলেছে যে যেই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বা ভালোভাবে দেশ চালাতে পারছে না, তার তো আসলে দীর্ঘদিন তাহলে সে তো ইলেকশন না দিলে দেশ কিভাবে চালাবে, এটা কিন্তু একটা ভ্যালিড কোশ্চেন এবং এই কোশ্চেন আসলে এই সরকারকে সলভ করতে হবে, নাইলে তো চেয়ারে বসে থেকে তার কোনো লাভ নাই। সেই জায়গা থেকে আমরা যেটা বলছি যে ইলেকশনটা আমাদের প্রয়োজন এবং এই ইলেকশনের আগে আমাদের কিছু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন দাবি আছে। যেমন আমরা গণপরিষদের কথা বলছি, আমরা সংস্কারের কথা বলছি, বিচারের কথা বলছি, জুলাই ঘোষণাপত্রের জুলাই সনদের আমরা বাস্তবায়নের এবং আইনি ভিত্তির কথা বলছি, গণঅধিকারও কিছু দাবির কথা বলছে, জামাতও বলছে, বা এরকম বিভিন্ন ছোট ছোট দলগুলো তাদের কিছু দাবি আছে, যাদের মধ্যে আবার কিছু মৌলিক দাবি আছে যে দাবিগুলোতে সবাই একমত। যেমন জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে আমার ধারণা যে বিএনপি বা তার সহযোগী কিছু দল ছাড়া সবাই এটার আইনি ভিত্তিটা এখনই চায়। তো এরকম কিছু মৌলিক জায়গায় আমাদের ঐক্যমতের বিষয় আছে, আমরা সেই ঐক্যমত বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করি এবং সেই বিষয়গুলো কিভাবে বাস্তবায়ন করা যায়। যেমন দেখেন, দুইটা ডিফারেন্ট আলাপ, একটা হচ্ছে টাইম ফোকাস আর একটা হচ্ছে টাস্ক ফোকাস। আমরা যেটা বারবার এই সরকারকে বুঝাতে চাচ্ছি সেটা হলো যে আমরা আসলে টাইম ফোকাসে আলোচনা করতে চাই না। আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন দেওয়ার প্রয়োজন হলে ফেব্রুয়ারিতে ইলেকশন দেন, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, এই টাইম নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে এর আগে 4-5টা কাজ এই সরকার যেন করে দেয়। যেমন আপনি বলছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন প্রয়োজন বা ইলেকশনটা আমাদের প্রয়োজন, কিন্তু আপনাদের দলের নেতা বলে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। কেন? যে বললাম যে আমাদের যে তার পুরো বক্তব্যটা, এটা তো তার একটা বাক্য, তার পুরো বক্তব্য যেটা সেটা হচ্ছে কি, ফেব্রুয়ারি যদি আপনি ইলেকশন এইটা বাদে করেন তাহলে কি আপনি শহীদদের কাছে কি জবাব দিবেন বা তাদেরকে আপনি ফিরাই দিতে পারবেন কিনা? তার মানে তার কিন্তু একটা ইমোশনাল স্টেটমেন্ট যে আপনি যদি বিচারটার কোনো রোডম্যাপই দিলেন না, আপনি যদি জুলাই সনদে বাস্তবায়ন করলেন না, তাহলে আপনি শহীদের কাছে কি জবাব দিবেন? আমি একটু শেষ প্রশ্নের আগে তুষার ভাইয়ের একটা মন্তব্য করেছেন, সেটা একটু এনগেজ করতে চাই। সেটা হচ্ছে যে তিনি বলছেন যে যখন ইলেকশন কমিশনটা হয়েছে 22 সালের আইনে, তখন আমরা কিন্তু বিরোধিতা করি। আমরা কিন্তু প্রেস রিলিজ দিয়ে, আমরা মৌখিকভাবে টক শো আলাপ আলোচনায় তো বলেছি, আমরা আমাদের পার্টির পক্ষ থেকে, মানে তখন নাগরিক কমিটি ছিল, নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা প্রেস রিলিজ দিয়ে আমরা সেটার বিরোধিতা করেছি এবং আমরা সেটা মনে করি যে আপনাকে আমার শেষ প্রশ্ন সেটা হলো যে মানে এই বছরই 7 মাসে 103 জন নিহত হয়েছেন মব ভায়োলেন্সে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য, মানে আমরা যখন যদি গত বছর ফিরে যাই তাহলে আমরা দেখি যে আপনারা ডাক দিলে মানুষ চলে আসতো, সেটি 25 নম্বর ভাঙ্গা হোক কিংবা আনসারের আন্দোলন দমন করা হোক, কিন্তু এখন তাহলে সেই মানুষগুলোকে আপনারা কি থামাতে পারছেন না, নাকি আসলে এত মব ভায়োলেন্স বেড়ে যাওয়ার কারণটা কি, আপনার কি মনে হয়? দেখেন, একটা গণঅভ্যুত্থান চলাকালীন, আন্দোলন চলাকালীন সময় লিডারদের কথা মানুষ শুনবে, কিন্তু দেশ যখন আস্তে আস্তে স্টেবল হবে তখন কিন্তু রাষ্ট্রের সরকারের দায়িত্ব হচ্ছে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। যে জায়গায় আমরা কমপ্লিটলি দেখতে পাচ্ছি যে এই সরকার প্রায় শূন্যের কাছাকাছি সফল হয়েছে, এবং এইটার একটা বড় কারণ হচ্ছে এই সরকারের কম্প্রোমাইজিং অ্যাটিটিউড। সে হচ্ছে এই সরকারে তারা বসেছে এমন একটা ভাব যে তারা একটা ইলেকশনের মধ্যে দিয়ে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় প্রমোশন হয়েছে। আগে আমি একটা এনজিওর সিইও ছিলাম, এখন আমি একটা মন্ত্রণালয়ের সিইও হয়েছি। আমি আসলে এই ধরনের অ্যাটিটিউডের কারণে তারা আসলে কোনো বিপ্লবী চিন্তা সবার কাছে শুনতে চাই যে আগে যখন তারা ডাক দিত তখন একটা মানে মব তৈরি হতো, কিন্তু এখন আর সেটা বন্ধ হচ্ছে না, এটার কারণটা কি? আমার কাছে মনে হয় না যে আগে যখন তারা ডাক দিয়েছে তখনও বন্ধ হয়েছে, অথবা এখনও ডাক দিলে বন্ধ হচ্ছে না, এরকম কোনো আসলে তুলনা করব না আমি। মূল বিষয় যেটি হয়েছে যে যখন আন্দোলন একদম পিকে, তখন প্রতিটি ডাকেই মানুষ সাড়া দিয়েছে। এর কারণ হচ্ছে শত্রু নিশ্চিত ছিল, সামনে লক্ষ্য নিশ্চিত ছিল, সবাই চেয়েছে যে তখন স্বৈরাচারের পতন হোক। কিন্তু স্বৈরাচারের পতনের পর যার যার লক্ষ্য এবং উদ্দেশ্য বদলে গিয়েছে। কেউ আর্থিকভাবে শক্তিশালী হতে চায়, কেউ পলিটিক্যালি আরও পাওয়ারফুল হতে চায়, কেউ এই আন্দোলনে সে যে অবদান রেখেছে সেটাকে কাজে লাগিয়ে দেশে থাকতে চায় না, বিদেশে চলে যেতে চায়, কেউ বড় দলের সঙ্গে নিজের অবস্থানকে নেগোশিয়েট করতে চায়। যখন এই লক্ষ্যগুলি বদলে গিয়েছে তখন স্বাভাবিকভাবেই কোনো কারণে ডাকলে তারা আর এগিয়ে আসছে না। এবং এই এগিয়ে না আসার আরও একটি বড় কারণ হচ্ছে শুরু থেকেই আসলে এই সরকারের উচিত ছিল আইন শৃঙ্খলার ক্ষেত্রে খুবই কঠোর হওয়া। সেই কঠোরতা তারা দেখেন নাই বলে এখন তারা নিশ্চিত হতে পারছেন না যে সে যদি যায়, ডাকে আসে,
কে আসলে তাকে প্রহার করবে? জি, সরকার প্রহার অসংখ্য করবে, ধন্যবাদ। পুলিশ প্রহার করবে, সেনাবাহিনী অসংখ্য ধন্যবাদ অথবা ভাই। নিজের বন্ধুরা? জি, এই জন্য সে আসে অসংখ্য না। ধন্যবাদ আপনাদের দুজনকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।